আসসালামু আলাইকুম। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা সহ তার সাথে পালিয়ে যাওয়া মন্ত্রিপরিষদ বা রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে থাকা যাদের আইসিটিতে মামলা হওয়ার প্রেক্ষিতে মৃত্যুদণ্ডের আসামি হয়ে ফেরারি হয়ে আছেন, তারা যদি ডিসেম্বরে এসে একযোগে রাষ্ট্রপতি সুপ্পু মিয়ার কাছে ত্রাণ ভিক্ষা চান, রাষ্ট্রপতি সুপ্পু মিয়া এক স্বাক্ষরে সবাই প্রাণ ভিক্ষা গ্রহণ করবেন, মৃত্যুদণ্ড রহিত করে দেবেন। চরম একটি আশঙ্কার জায়গা ছিল সুপ্পু মিয়াকে নিয়ে। দ্বিতীয়ত, মেজর মুজাফফর, তার সাথে কি সুপ্পু মিয়ার কানেক্টেড ছিল? ফোনে কথোপকথন হয়েছে। 3 নম্বর, লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে সুপ্পু মিয়ার যোগাযোগ হয়েছে, সত্য অনিবার্য হয়েছে সেটা। তৃতীয়ত, ডিসেম্বরে শেখ হাসিনার পিছনে বাংলাদেশের যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এই সুপ্পু মিয়াকে কেন্দ্র করে আওয়ামী গোষ্ঠী, সেটারও শখ কষা চলছিল। সামনে 15ই আগস্টকে আরও ত্বরান্বিত করবার জন্য সুপ্পু মিয়া গোপনে তার বাস্তবায়ন, পরিকল্পিত বাস্তবায়ন কিভাবে ঘটানো যায় সে বিষয়ে কাজ করছিল। শেষতক, তারেক রহমানকে কিভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করা যায়, কিভাবে তাকে প্রাণনাশের পরিকল্পিত সুন্দর একটি ছক তৈরি করে সেদিকে প্রেস করা যায়, সে চেষ্টাও তার ভিতরে ছিল। কিন্তু সর্বশেষ প্রশ্ন হল, তিনি পদত্যাগপত্রে যে কথা লিখেছেন, অর্থাৎ স্বাস্থ্যগত বিষয়টি সামনে এনেছেন, তিনি অসুস্থ, তিনি মানসিক ভারসাম্য হয়ে পড়ছেন, অচেতন হয়ে পড়ছেন থেকে থেকে কখনো কখনো। তো সেই একজন অসুস্থ রোগী হিসাবে পদত্যাগ করলেন, কিন্তু ক্ষমতাটি দিলেন কার হাতে? তিনিও একজন তার থেকে বয়স্ক ব্যক্তি বা সাময়িক বয়সের মানুষ, তিনিও অসুস্থর জন্য চিকিৎসায় ছিলেন দেশের বাইরে। বলা হচ্ছে সে যদি অসুস্থ হয় তাহলে আরেকজন অসুস্থ ব্যক্তি কিভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন? অনেক প্রশ্ন, হাজারো কথা রাষ্ট্রপতি সুপ্পুকে নিয়ে। কিন্তু সুপ্পু মানেই যে একজন বিতর্কিত ব্যক্তিত্বের মানুষ, সেটাকে এই মুহূর্তে বলছে না, বলার জায়গাটিও নেই। তিনি রাষ্ট্রপতি ছিলেন শেখ হাসিনার গাধার গলায় যেভাবে দড়ি পরায়, ওইভাবেই গাধা হিসাবে তার গলায় দড়ি পরিয়ে ওখানে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু 24 জুলাই আগস্টের আন্দোলন জাতিকে চোখে আঙুল দেখিয়ে গেল রাষ্ট্রপতির ওই পদটি কত ভারত্ব বহন করে, কত গুরুত্বপূর্ণ। যে যাই আন্ডার এস্টিমেট করুক না কেন, সাংবিধানিক পদ হিসাবে রাষ্ট্রপতি কতটা তাৎপর্যপূর্ণ সাংবিধানিক পদ, সেটা বোধ হয় এই 2 বছরে এদেশের মানুষ স্পষ্টভাবে বুঝতে পেরে গেছে। রাষ্ট্রপতি নিয়ে বিতর্ক অনেক আগের থেকেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী নিজেকে এতটা ক্ষমতাশালী, সম্মানী, জ্ঞানী এবং এতটা রাষ্ট্রের অপরিহার্য ব্যক্তি হিসাবে ভাবতে শুরু করেছিলেন যে, এবং তিনি এতটা নিরপেক্ষতার প্রমাণ দিতে চেয়েছিলেন যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া করতে, দোয়া মাহফিলে যেতে বা ফুল দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। যাননি তিনি, তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছিল বিএনপি।
আওয়ামী লীগের রাষ্ট্রপতি হামিদুর রহমান তিনি ছিলেন শেখ মুজিবের বাসার চাকর, বাসার ভৃত্য, বাসার বাজারঘাট করতেন, পারিবারিক অনুষ্ঠান আদি যা হতো না হতো সেগুলো তদারকি করতেন। তার বড় প্রমাণ আপনারা খুঁজলেও পাবেন, শেখ হাসিনার বিবাহের অনুষ্ঠানে তিনি লুঙ্গি পরা, একটি গেঞ্জি টাইপ কাপড় গায়ে দেওয়া, হাতে বেনসন সিগারেট। অনেকের ওই সময় গুঞ্জন আছে শেখ হাসিনার বিয়ের যে বাজারের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, শেখ মুজিব দিয়েছিল, সেখান থেকে তিনি পয়সা আত্মসাৎ করেছিলেন। এ নিয়ে শেখ মুজিবের সাথে তার কথা হয়েছিল, কিন্তু পরে বিষয়টি এইভাবে হাস্যরসভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল যে পেশায় তো তিনি একজন উকিল, তো উকিল পেশার লোক এটা করতেই পারে, যে মুনিবের টাকা বাজার করতে গিয়ে সেখানে 2 পয়সা বাঁচাতেই পারেন। হাস্যরস হিসাবেই উকিলের দোহাই দিয়ে হামিদুর রহমান তৎকালীন সময়ে শেখ মুজিবের হাত থেকে রেহাই পেয়েছিলেন। এই বাড়ির ভৃত্যকে কিন্তু শেখ হাসিনা রাষ্ট্রপতি হিসাবে বসিয়ে রেখে গেছেন, যিনি জোকার হিসাবে জননন্দিত ব্যক্তি, জোকার রাষ্ট্রপতি বলা হতো তাকে। এই যে অপদার্থ কিছু মানুষকে রাষ্ট্রপতি হিসাবে বসিয়ে এই চেয়ারটাকে, এই সাংবিধানিক অলঙ্কৃত পদটাকে হাস্যরসে রূপান্তরিত করেছিল, এবং সেটা যে কতটা দালালি পূর্ণতা করে গেল এই শাহাবুদ্দিন সুপ্পু, এই কলঙ্কের ধারাবাহিকতা ভবিষ্যতে আরও কত দূর প্রভাব ফেলবে বলা মুশকিল। কেউ কেউ বলছে এ সবই নিছক একটি সরকারের সাজানো নাটক। নাটকটা এই জন্যই, বর্তমান প্রেক্ষাপটে উপযুক্ত একজন রাষ্ট্রপতিকে নির্বাচন করেছেন, মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন তাকে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত করতে হবে, তাই শাহাবুদ্দিন সুপ্পুকে সরাতে হবে। কিন্তু সেই বিষয়টি যদি হয় তাহলে এত দ্রুত কেন? এত দ্রুতর কি দরকার? 2-1 মাস লাগুক, 3 মাস লাগুক, 4 মাস লাগুক। সদ্য তিনি জাতিসংঘে বাংলাদেশ বিষয়ে উপদেষ্টাই বলা যায় নিযুক্ত হয়েছেন, অর্থাৎ এরিন জোবাইদা খান। জোবাইদা কিন্তু একটি কমন শব্দ, এবং বর্তমান আমাদের ডাক্তার জোবাইদার আপন চাচাতো বোন। ডাক্তার এরিন খানের যে বর্ণাঢ্য জীবন, শিক্ষা এবং তার বিশ্বময় যে পরিচিতি ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে খুব একটি কোনো অংশে কম নয়, কিন্তু এই পরিবারটি এতটা উচ্চমর্গের আভিজাত্য শিক্ষিত পরিমার্জিত একটি পরিবার যে তারা কখনো নিজেদেরকে নিয়ে বড়াই করে মিডিয়া বা দেশের কোনো বিশেষ জায়গায় ভূমিকা দেখাতে গিয়ে নিজেকে প্রকাশ করে না, খুব নীরব, সাইলেন্ট। তার জ্বলন্ত প্রমাণ জেনারেল উসমানী সাহেব। ৭১-এর সর্বাধিনায়ক ছিলেন তিনি, কিন্তু তার পরবর্তীতে তিনি যতদিন জীবিত ছিলেন কখনোই সেই দাবি নিয়ে কারোর কাছে উপনীত হননি, ধর্ণা ধরেননি, এবং তার পরিবর্তন নয়। সেই ধরনেরই একটি পরিবারের সন্তান এরিন খান। এরিন খানকে কোনোভাবেই আমি বিশ্লেষণ করতে যাব না, কিন্তু এই সময় তার রাষ্ট্রপতি হওয়ার সবচেয়ে বড় যে যৌক্তিকতা আমার দৃষ্টিতে, সেটা হলো তিনি সারা জীবনই জাতিসংঘ বা জাতিসংঘ কেন্দ্রিক বড় বড় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। সারা বিশ্বের সর্বোচ্চ হায়ার লেভেলের রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানীরা, সমস্ত দিক দিয়ে যারা একবার পুরা বিশ্বের শীর্ষে অবস্থান করছে, যাদের কাছে সারা পৃথিবীর ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত বিষয়ে যারা এক জায়গায় একটি হাতের মুঠোর ভিতর নিয়ে ঘুরে বেড়ান, এরিন খান তাদের ভিতরে একজন ব্যক্তিত্ব। সেই ব্যক্তিটি ভারতে ছিলেন, জাতিসংঘের একটি সংস্থার হয়ে কাজ করছিলেন 1920 সালের দিকে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয়, মানে এগুলো তো এইভাবে বলা যায় না, আরও ভাষা আছে, সেই ভাষাগুলো হয়তো আমার জানা নেই। ভারত সরকার জাতিসংঘকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছিলেন তাকে যেন ভারত থেকে সরিয়ে নেওয়া হয়, কারণ তখন যে সরকার ছিল বাংলাদেশের শেখ হাসিনা বা শেখ হাসিনার দল আওয়ামী লীগ, এরা এতটা ভারতের পোষ্য কুকুর ছিল যে ইরিন খান দিল্লিতে বসে বাংলাদেশের যে কর্মকাণ্ড দিল্লির সাথে করে যাচ্ছিল সেটি তিনি ঘোর বিরোধী ছিলেন। অনেক আগের থেকেই তিনি ভারত বিরোধী মনস্তাত্ত্বিকভাবে ভারত বিরোধী একজন মানুষ ছিলেন, এবং তিনি হয়তো ভারতের জায়গাটা আরও বিস্তারিত জানবার জন্যই ভলেন্টিয়ার হয়ে আসছিলেন ভারতে। এবং বাংলাদেশের তৎকালীন সরকার শেখ হাসিনা দিল্লির সাথে কোন ধরনের লিয়াজু করছেন, চুক্তিবদ্ধ হচ্ছেন, চারিদিক থেকে বাংলাদেশ থেকে কি কি ভারতকে সুযোগ সুবিধা দেওয়ার ওত পেতে ফাঁদ পেতে রাষ্ট্রকে ক্ষমতায় চিরস্থায়ী করবার চেষ্টা করছেন, তিনি তার ভিতরে ঢুকে পড়েছিলেন। এবং যখন সেটা ভারত বুঝতে পারল, তখন ভারত সরকারকে যখন অবগত করাইল যে তিনি বাংলাদেশের সাথে ভারতের যে পারস্পরিক গোপন বিষয়গুলো জানার চেষ্টা করছেন বা অনেকগুলো জেনে ফেলেছেন, তখন জাতিসংঘে চিঠি দিয়ে তাকে ফেরত পাঠায়। একটি লজ্জাজনক অবস্থায় ফেলে, একটি নেক্কারজনক পরিস্থিতির ভিতর দিয়ে বিশ্বখ্যাত আন্তর্জাতিক পরিমণ্ডলের সর্বোচ্চ শিখরে থাকা একজন মানবাধিকার কর্মীকে ভারত যেভাবে ভারত থেকে বিদায় করে দিয়েছিল, তার উপযুক্ত প্রতিশোধের সময়, উপযুক্ত জবাবের সময় এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে। ডাক্তার জোবায়দুর রহমানের চাচাতো বোন হিসাবে হিসাব করলে হবে না, তারেক রহমানের আত্মীয় হিসাবে হিসাব করলেও হবে না, হিসাব করতে হবে সময়, উপযুক্ত ব্যক্তিত্ব এবং বর্তমান সময়ের যে সেন্টিমেন্ট, জনগণের সেন্টিমেন্ট, সেটাকে সমন্বিত রাখা, সেটাকে সম্মানের অবস্থানে রেখে রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য লৌহ মানবী হোক, লৌহ মানব হোক, একজন আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ব্যক্তি, যার গায়ে কোনো ঝড় ঝাপটা তুষারপাত, কোনো ধরনের এনভায়রনমেন্টই তাকে বিচলিত করতে পারবে না বা বিচলিত করার ক্ষমতা রাখে না, সেই ধরনের একজন ব্যক্তিত্ব। আমি প্রথমেই বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে কোনো অংশেই ইরিন খান কম ব্যক্তিত্ব সম্পন্ন, পরিমার্জিত, শিক্ষিত এবং পরিপুষ্ট, সামর্থ্যবান, শিক্ষায় দীক্ষায় সমস্ত দিক থেকে একজন পরিপূর্ণ রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি এর দায়িত্ব নিতেই পারেন। এবং বাংলাদেশের উচিত বিশ্বের কে কোথায় বাংলাদেশের মানুষ আছে ছড়িয়ে ছিটিয়ে, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এতটা খ্যাতির শীর্ষে রয়েছেন যে তাদের দিয়ে বাংলাদেশ পরিচিতি লাভ করে, সেই দৃষ্টিতে ইরিন খান উপযুক্ত পাত্র তো বটেই, আরও অতিরিক্ত পারফরমেন্স তার দিয়ে বাংলাদেশ এই সময়ের জন্য সংগ্রহ করতে পারবেন বা তিনিও বাংলাদেশের জন্য কাজ করতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি এখানে বেশি একটা সামনে আনতে চাচ্ছি না, কারণ আমি তাকে নিয়ে আর একটি ভিডিও করব। আমি শুধুমাত্র প্রথম যে কথাগুলো বলেছিলাম যে বর্তমান সময়ে সুপ্পুকে বিদায়ের ঘটনা নিয়ে যেসব প্রশ্নের উপদ্রব, আবির্ভাব বা প্রাদুর্ভাব যাই হোক না কেন, লালিত ললিত কিছু ব্যক্তি যে আত্মহাহাকার, বেদনায় বুক ফেটে যাচ্ছে, তাদের দৃষ্টি ফেরানোর জন্য যা করণীয় বিষয় এই মুহূর্তের জন্য, তেনারা যেন সজাগ হন। যদি বড় ধরনের ঝড় সাইক্লোন আসে
এবং পুনরায় মব সৃষ্টিকারীদের হাতে রাষ্ট্র ন্যস্ত হয়ে পড়ে, চলে যায়, সর্বপ্রথম বাংলাদেশে থাকা এইসব দালালরাই তাতে আক্রান্ত হবেন। নির্ভুল যারা অনাহত প্রশ্ন করে যে কোনো সঠিক বিষয়কেও প্রশ্নাতীতভাবে এটাকে কি বলবো অতিরঞ্জিত করার চেষ্টা করেন, তাদেরকে ধীরে সুস্থে ধীর মস্তিষ্কে নিজেদেরকে নিয়ে ভাববার সময় এসেছে। আশা করি যত প্রশ্নই আসুক না কেন, সপ্পু একজন দালাল, বিকৃত মস্তিষ্কের ব্যক্তিত্বহীন মানুষ, সেটা তাদের কাছে বেশি প্রমাণিত যে তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে আওয়ামী লীগের হাতের একেবারে পরীক্ষিত, পরিচিত, একেবারে সেই ঘরের একজন মানুষ হওয়ার পরেও তিনি কিন্তু বর্তমান সময়ের সংসদ উদ্বোধনী অনুষ্ঠানে যে কথাগুলো বলে গেছেন, তাতে তার যে রুচির দুর্ভিক্ষ তো বলেই, একেবারে পৌরুষচিত্তেরও অবমাননা করেছেন তিনি যে একজন পুরুষ সেটা পরিচিত করতেও তিনি ব্যর্থ হয়েছেন। কারণ পুরুষ মানুষ এতটা ব্যক্তিত্বহীন, নির্লজ্জ, বেহায়া হয় না। কিছুটা হলেও তিনি তার সম্মান বোধটুকু বজায় রাখতে সংসদে দাঁড়িয়ে এই সরকারের পক্ষে ওইভাবে গুণগান গাইতেন না। কারণ তিনি জানতেন যে আমি কোন গোয়ালের গরু, আর কোন গোয়ালে এসে এইখানে এসে সেই কথা বলছে, এই যে ব্যবহার করেছে বিএনপি তাকে, একজন ব্যক্তিত্বহীন পুরুষ এইভাবে ব্যবহৃত হওয়ার কথা না। তাহলে এইসব চরিত্রহীন অনৈতিক ব্যক্তিবর্গকে দিয়ে একজন রাষ্ট্রপতি হিসাবে ওই জায়গাটাতে বসে থাকা কি ঠিক? বয়সের কথা বলি, বয়সের কথা এর আগে অনেকেই বলেছেন, তার যে বয়স এবং যে অসুস্থতার কথা বলা হচ্ছে এই বয়সে এগুলো হবেই, হইতেই থাকবে। কিন্তু রাজনীতিবিদদের কি বয়সের কোনো সীমাবদ্ধতা আছে? থাকাটা প্রয়োজন, না থাকাটা দুর্ভাগ্য। আসসালামু আলাইকুম।